আসসালামু আলাইকুম। আপনার চ্যানেল এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজ আপনাদের সাথে থাকবো দর্শক মণ্ডলী, আহমেদ রশিদ লালী। আর আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করব এবং কিছু কিছু ইনস্টিটিউশনের কিছু রিপোর্টিং হয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। আর আজ আমাদের সাথে আলোচনার জন্য আমাদের সাথে আছেন, যোগ দিয়েছেন জনাব ফারুক আহমেদ সিদ্দিকী, সাবেক সচিব এবং বিএসইসির চেয়ারম্যান। স্বাগত জানাচ্ছি, সাবেক চেয়ারম্যান। আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর মিজানুর রহমান, অর্থনীতি বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। জনাব মিজানুর রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শুরু করতে চাচ্ছি স্যার আপনাকে দিয়ে। আমরা ইদানিং দেখেছি একটা মিডিয়াতে একটা রিপোর্ট হয়েছে, সুশান্ত সিনহা একটা রিপোর্ট করেছে, যেটা যে ইড্রার চেয়ারম্যান উনার কিছু ইনভেস্টমেন্টস এবং ডাজ ইট ট্যান্টামাউন্টস টু ইনসাইডার ট্রেডিং। কারণ হলো যে ইনসাইডার ট্রেডিংয়ে যেমন বলা আছে যে ফ্যামিলি, নিকটতম আত্মীয় ইত্যাদি ইত্যাদি সব হবে। এখানে দেখা যাচ্ছে সেই রিপোর্টটাতে যেটা আমরা দেখলাম, তাতে দেখলাম যে মানে চেয়ারম্যানের নামেই শেয়ার আছে, ওনার ফ্যামিলির নামে শেয়ার আছে এবং এখনও আছে। সো এইটা তো একটা বিরাট রকমের ইনসাইডার ট্রেডিংয়ের শামিল। তো এই জিনিসগুলা আমরা কিভাবে, মানে পুঁজিবাজারকে এই আমরা এত কন্ট্রোলে রাখার চেষ্টা করি, ইনসাইডার ট্রেডিং নিয়ে আলোচনা করি সব সময়, অথচ একটা ইম্পর্টেন্ট একজন রেগুলেটর সে যদি এরকম কিছু কিছু কাজ করেন, তাহলে এইটা কিভাবে আমরা দেখব? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। তবে আমি প্রথমেই বলে নিই যে আমি ব্যক্তিগতভাবে কারো সম্পর্কে আলোচনা করতে চাই না, সার্বিকভাবে এই সমস্যাটা নিয়ে আমি আলোচনা করতে চাই। জি, সেটাই আমরা আলোচনা করছি। সেটা হচ্ছে যে যারা রেগুলেটর, যেমন বাংলাদেশ ব্যাংক যে রেগুলেটর, তারা ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরটা রেগুলেট করছে। ইডরা ইন্স্যুরেন্স কোম্পানি করছে। টেলিফোন যেটা আছে রেগুলেটরি কমিশন, তারা টেলিফোনগুলো রেগুলেট করছে। এনার্জি কমিশন আছে, যারা হয়তো পাওয়ার সেক্টরকে রেগুলেট করছে। এই প্রতিটি রেগুলেটরের অধীনে কিন্তু কিছু কিছু লিস্টেড কোম্পানি আছে যারা রেগুলার ট্রেডিং হচ্ছে। আমার মনে হয় যে ওই রেগুলেটরদের নিজ নিজ যারা লিস্টেড কোম্পানি আছে নিজ নিজ সেক্টরে এখানে ট্রেডিং করা যাবে না এরকম সুনির্দিষ্ট কোনো আইন সম্ভবত নেই। কিন্তু এটা তাদের অনেক কিছুই আছে যারা একটা উচ্চ পজিশনে গেলে যেটা নিজ থেকেই রেগুলেট করা উচিত নিজকে। এখানে সে ইন্স্যুরেন্স কোম্পানির প্রশ্ন যখন এসেছে, তখন এখানে আমি এই উদাহরণ দিয়েই বলছি যে এখন ইন্স্যুরেন্স রেগুলেট যারা করছে তারা ইন্স্যুরেন্স কোম্পানির অনেক কিছু তথ্য তাদের কাছে থাকতে পারে, অনেক ইনফরমেশান তাদের কাছে থাকতে পারে, যেগুলোর অনেকগুলোই হয়তো স্পর্শকাতর, অনেকগুলো হয়তো যেটা সাধারণ বিনিয়োগকারী জানে না। তার মানে যে ইন্স্যুরেন্স রেগুলেটরদের মধ্যে যদি উচ্চপদে আসীন কেউ এখানে লেনদেন করে, তার কাছে এমন কিছু তথ্য জানা থাকতে পারে যেটা সাধারণ বিনিয়োগকারীরা জানেন না। সুতরাং উনি একটা অ্যাডভান্টেজাস পজিশনে থেকে উনি বিনিয়োগ করছেন। দ্বিতীয়ত, কিছু আপনি যেটা বললেন, কিছু ভিতরের খবর, আমিও যেটা বলতে যাচ্ছি যে কিছু ইনসাইডার ইনফরমেশান তা থাকতে পারে যেটা বাইরের লোক জানে না। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে রেগুলেটর, এরা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে রেগুলেটর যাই সমস্ত লিস্টেড কোম্পানিকে রেগুলেট করছে, সেই রেগুলেটরদের কর্মচারী এদেরকে ওই লিস্টেড কোম্পানিগুলো ট্রেডিং করতে দেওয়া আজও উচিত, পরিহার করা উচিত। এবং এর সম্পর্কে আমার মনে হয় সুনির্দিষ্ট যদি আইন না থাকে, সংশ্লিষ্ট যে রেগুলেটরি অথরিটি তারাই এটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে করতে পারে। যেমন এসএসসিতে আছে, জি, তারা করতে পারবে না, কোনো ট্রেডিং করতে পারবে না, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ আইনে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে আছে। এ ধরনের প্রতিটি যে রেগুলেটর যদি একটা আইন জারি করে, মানে একটা আদেশ জারি করে, প্রজ্ঞাপন জারি করে যে তাদের কর্মচারীরা তাদের নিয়ন্ত্রণাধীন যে সমস্ত লিস্টিং কোম্পানি আছে সেখানে ট্রেডিং করতে পারবে না, আমার মনে হয় এটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে গেছে, হওয়া দরকার। ধন্যবাদ।
আপনার সাথে একটু বলতে চাই যে এইটা কি নিতান্তই আপনার নৈতিকতার প্রশ্ন, নাকি এই জিনিসটাকে টোটাল জিনিসটাকে আমরা এইভাবে দেখি যে রাষ্ট্রের যে কর্মকর্তারা ওনাদের কিন্তু পুঁজিবাজারে বিনিয়োগটা কিন্তু অ্যালাউড, সেই সূত্রে কি এই জিনিসটা ওনার উপরেও কি বর্তায় যে উনিও কি অ্যালাউড, নাকি নৈতিকতার কারণে, নাকি স্যার যেটা বললেন আমার মনে হয় সঠিকভাবে উনি বলেছেন যে একটা প্রজ্ঞাপন দ্বারা ওই সকল কোম্পানি, যে সকল কোম্পানি ওনারা রেগুলেট করেন, ওনাদের আন্ডারে আছেন, সেইগুলাকে যাতে ওনারা ট্রেডিং না করেন। থ্যাংক ইউ। স্যারের বক্তব্যটা কিন্তু খুব আমার কাছে সম্পূর্ণই মনে হয়েছে। এখানে ইনফরমেশন মানে ট্রেডিং ইন ইনফরমেশন এটা সুযোগ সৃষ্টি হয়। আমরা বলি ট্রেডিং ইন ইনফরমেশন, এটা সুযোগ সৃষ্টি হয় যখন রেগুলেটরদের মধ্যে কেউ যদি সরাসরি ট্রেডিং করার তা যদি ওই অপরচুনিটিটা থাকে, দেয়ার উইল বি মেনি পলিসিস। এই পলিসি ডেভেলপমেন্টগুলোও কিন্তু ওই সেক্টরের অনেকগুলো কোম্পানির ক্ষেত্রে ব্যাপক প্রাইস ইমপ্লিকেশনস থাকতে পারে। তো সেই ক্ষেত্রে রেগুলেটরি বডির মানে টপ লেভেল যারা আছেন বা ইভেন কর্মকর্তারা, ওনারা যদি সরাসরি বিনিয়োগ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট থাকেন, তাহলে এখানে সাধারণ বিনিয়োগকারীদের সাথে ওনাদের একটা এটা মানে কি আমরা যেগুলি প্যারিটি থাকে না, দে উইল হ্যাভ অ্যাডভান্টেজ টু ট্রেড ইন দিস ইনফরমেশন। এবং সেই জন্য আপনি যদি আমেরিকাতে দেখেন, সারবানক্সলি অ্যাক্টে কিন্তু এটা আছে সুস্পষ্ট যে রেগুলেটরি বডির কেউ সরাসরি ট্রেডিংয়ের সাথে সম্পর্কিত হইতে পারবে না। দ্যার ইজ রুলস মানে ইন দি ইউনাইটেড স্টেটস, অলসো ইন ইউরোপিয়ান ইউনিয়ন। আমি যতটুকু জানি যে ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ ওইটা আছে। এটা জি, এটা আছে যে সেবির কর্মকর্তারা করতে পারবেন, কিন্তু ওনারা একটা ইনফরমেশন দিতে হয়, অ্যান্ড নট ট্রেডিং ইজ ইনভেস্টমেন্ট, অ্যান্ড ওই ইনভেস্টমেন্টটা অন্তত 6 মাস পর্যন্ত ধরে রাখতে হবে তাকে, এবং তারপরে উনি 6 মাস পরে বিক্রি যখন করবেন আবার ইনফরমেশন দিয়ে বিক্রি করতে হয়। রাইট। তো ইনসাইডার ট্রেডিংয়ে শুধু এইটাই কিন্তু একটা মানে মানে দিস ইজ নট দি অনলি ওয়ান মিনস, দেয়ার আর মেনি আদার ওয়ে যেখানে যেভাবে ইনসাইডার ট্রেডিং হয়ে থাকে। তো আমি মনে করি যে ইনসাইডার ট্রেডিংয়ের বড় এরিয়াটা হলো কর্পোরেট গভর্নেন্সের যে রেগুলেশনসটা হয়েছে, সেখানে কিন্তু ব্যাপকভাবে এটার কভারেজ দেওয়া হয়েছে। আপনি যদি কর্পোরেট গভর্নেন্সের 2012 সালের যে প্রবিধিটা এখন মানে বলবৎ আছে, যেটা এখন প্র্যাকটিস করা হচ্ছে, সেখানে তো ইন্ডিপেন্ডেন্স ডিফাইন করা আছে, সেখানে কিন্তু ফ্যামিলিকে ডিফাইন করা আছে, এবং ফ্যামিলি মেম্বারদের কারা মানে মিন করবে এগুলো কিন্তু সুস্পষ্টভাবে ওখানে লেখা আছে। এবং বর্তমানে 2013-তে একটা নতুন প্রবিধির মাধ্যমে এই কর্পোরেট গভর্নেন্স প্র্যাকটিসগুলোর একটা অডিটিংও এখন ম্যান্ডেটরি করা হয়েছে। তো কর্পোরেট গভর্নেন্সের মানে বোর্ডের ভিতর থেকে যদি কেউ ইনসাইডার ট্রেডিং করে, বা বোর্ডের মেম্বারদের ফ্যামিলি মেম্বার যদি কেউ যদি ইনসাইডার ট্রেডিং করে, সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এখন আমাদের যথেষ্ট সক্ষমতা আছে, অ্যাটলিস্ট রেগুলেটরি সক্ষমতা আছে। না, এটা তো ধরেন আপনি বলছেন যে কোম্পানিগুলোতে, রাইট, কিন্তু দিস ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার যেটা আমরা আলোচনা করছি, যেখানে দেখা যাচ্ছে যে একজন রেগুলেটর সে স্বয়ং, এবং হি ইজ দ্য চিফ, উনি স্বয়ং কিন্তু ইনভেস্টমেন্টে ইনভলভ, এবং ইন্স্যুরেন্স সেক্টরের ইনভেস্টমেন্টেই উনি ইনভলভ। সেই জিনিসটা থেকে আমি জানতে চাচ্ছি যে এটা কি নৈতিকতা, নাকি মানে কেন উনি এরকম করেন? বিকজ উনি তো ওই জিনিসটা, এবং হি নো যে স্যার যেটা বললেন যে একজন রেগুলেটর জানে যে এটার ভিতরে কি আছে, এই ইন্স্যুরেন্স সেক্টরে কি আসছে, কি হবে, এটা তো ওনার জানা আছে। সো এই সকল বিষয় উনি জেনে শুনে কেন এই কাজটা করলেন? যদি আইন না থাকে মানে অ্যাট দিস মোমেন্ট, তাহলে ডেফিনেটলি এটা নৈতিক নয়। রেগুলেটররা ট্রেডিংয়ের সাথে পার্টিকুলার ওই সেক্টরের শেয়ারে বিনিয়োগ করতে পারেন না, বা ওই পার্টিকুলার সেক্টরের কোম্পানির ইনভেস্টমেন্টের সাথে সংশ্লিষ্ট হওয়ার কথা না। কিন্তু এখানে আমার মনে হয় যে রেগুলেটরি চেঞ্জটা খুব দরকার, যেটা স্যারও বলেছেন যে দেয়ার শুড বি এক্সপ্লিসিট রুলস, যে রেগুলেটরি বডির কর্মকর্তারা এবং টপ অফিসিয়াল যারা থাকবেন তাদের এই বিনিয়োগ কার্যক্রমের উপরে একটা, আমার মনে হয় যে মানে অ্যাক্রস দি বোর্ড দেয়ার আর সো মেনি রেগুলেটর, যেটা স্যারে বলেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আছে, তারপরে আপনার টেলিকমিউনিকেশন সেক্টরের রেগুলেটরি বডি আছে, বাংলাদেশ ব্যাংক আছে।
তো এই সবগুলো নিয়ে আমাদের গাইডলাইন হওয়া think there উচিত, should সেটাই be- বোধহয় there এখন should be আমি একটু সাপ্লিমেন্ট জি, please. করি, সেটা হলো যে কথাটা বলেছেন, যে আপনি যেটা বলতে যাচ্ছেন যে এটা কি নিছকই নৈতিকতার প্রশ্ন না আর কিছু। আমার মনে হয় এটা একটা ব্যাপার আছে যে নৈতিকতার প্রশ্ন করা উচিত বা উচিত নয়, আইনগত বাধা না থাকলেও এটা উচিত কি উচিত নয়, এটা তো একটা প্রশ্ন আছেই। এছাড়া এই ধরনের পজিশনে থেকে যদি কেউ ট্রেডিং করেন, সেই ট্রেডিংয়ে তার এমন কোনো ইনফরমেশন তার হাতে ছিল কি না যেটা সাধারণ ইনভেস্টরে জানা নাই, যদি থাকে এবং সেখানে যদি তিনি ট্রেডিং করেন, তবে সেটা ইনসাইডার ট্রেডিং ডেফিনেশনে পড়ে কি না এটা আইনজ্ঞ দ্বারা পরীক্ষা করা যেতে পারে এবং সেটা এসএসসির দায়িত্ব পড়ে। একটা শেয়ার যেখানে ধরা পড়ছে সেখানে 7-8 বছরের একসাথে ডিভিডেন্ড দেওয়া হয়েছিল, সেই ইনফরমেশনটা ওনার কাছে ছিল এবং সেটাও কিন্তু ওনার অ্যাকাউন্টে পাওয়া গেছে। একটা ফোন নিয়ে আসি স্যার। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ স্যার, আমি বগুড়া থেকে রিপন বলছি। জি ভাই বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হলো স্যার দুইটা। এক নম্বর প্রশ্ন আপনার কাছে, জি। সেটা হলো যে আইপিও যেগুলো আসছে এগুলো তো বুক বিল্ডিং পদ্ধতিতে, তো এখন তো মার্কেটে লট নাই, তো ওটা কিভাবে সেটা জানতে চাই। মার্কেটে কি নাই? লট লট নাই, সিস্টেম তো নাই, মানে আইপিও যেটা বুক বিল্ডিং। আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে ফারুক আহমেদ স্যারের কাছে, সেটা হলো যে স্যার আমাদের বিবেক কোথায় গেছে, নৈতিকতা কোথায় গেছে? মার্কেটে যে অবস্থা চলছে, আমরা তো ক্ষুদ্র বিনিয়োগকারী, ঠিক আছে, আমরা আপনাদের উপরে বিশ্বাস করে একটা মার্কেট ঢুকে টাকা পয়সা ঢুকে আমরা চেষ্টা করি যে কিছু বেনিফিট পাবো, কিন্তু স্যার বড় রাগব বললে যদি এরকম করে তা আমরা তো জীবনও বাঁচবো না ছোট বিনিয়োগকারী। ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। যে আইপিওর যে ম্যাটারটা আপনি বলেছেন, দেখেন আইপিওর ম্যাটারটা কিন্তু খুব সহজ করা হয়েছে। কিভাবে করা হয়েছে? বুক বিল্ডিংয়ের কথাই বলি। বুক বিল্ডিংয়ে যদি প্রাইসটা ফিক্স হয় ধরেন 100 টাকা কোনো আইটেম, কোনো কোম্পানির শেয়ারের, তাহলে কিন্তু সাধারণ বিনিয়োগকারী আমরা যারা আছি আমরা কিন্তু 10% কমে কিন্তু সেই শেয়ারটা পাবো। আবার দেখেন আমাদের জেনারেল ইনভেস্টর যারা, ওনাদের উপরে কোনো এমবার্গো নাই, কিন্তু যে সকল ইনস্টিটিউশনসগুলো বুক বিল্ডিংয়ে শেয়ার পাবেন তারা কিন্তু 4 মাসের লক ইনে থাকবেন। সো কাজেই এখানে কিন্তু সাধারণ বিনিয়োগকারী আমরা যারা আছি ওনাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে 10% কম দামে কেনা, এবং যে সকল ইনস্টিটিউশন বুক বিল্ডিংয়ে শেয়ার পেয়েছেন তাদের 4 মাসের লক ইন আছে, কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের কোনো লক ইন নাই। সো কাজেই অনেকগুলো জিনিস আছে যেগুলো সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে। সো কাজেই আপনাদের টাকা আপনারা বুঝে শুনে কিনবেন, কোন শেয়ারটা কত দামে কিনবেন, সেখানে ওই দামে আপনি কিনবেন কিনা সে শেয়ারটা সিদ্ধান্ত আপনার। তবে আপনাদেরকেই সতর্ক থাকতে হবে। আপনারা যদি সতর্ক না থাকেন, যে শেয়ার 10 টাকার শেয়ার সেটা যদি 40 টাকায় আমি কিনি, তাহলে সেইটার দোষ আমি নিজেই বহন করতে হবে। আমি কাউকে বলে সেই দোষারোপটা তার শোল্ডারে কিন্তু দিতে পারবো না। আমার টাকা আমাকে বুঝে করতে হবে, কত দামে কিনবো সেটা আমার বুঝ, সেটা আমার সিদ্ধান্ত। সো কাজে এই জিনিসটা দর্শক আপনারা একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আমাদের বিনিয়োগটা সেফ থাকবে। স্যার, আপনার কাছে একটা প্রশ্ন ওনার ছিল যেটা আংশিক, যেটা নৈতিকতার প্রশ্ন নিয়ে এসেছেন, যে এটা আমরা মনে হয় এটা অনেক আলাপ করেছি, আমরা অলরেডি আলাপ করেছি। আমার মনে হয় তবু সংক্ষেপে যদি সংক্ষেপে তো আমরা এটাই বলবো যে যারা উচ্চ পদে আসীন আছে, যে কোনো রেগুলেটর, জি, তাদের পক্ষে নিচ থেকে একটা স্বরূপিত হওয়া উচিত, হতে পারতো এটা। সেটা যদি না হয় তাহলে তো আমাদেরকে যেটা করা উচিত, যেটা বলেছি, সেটা গাইডলাইন করা উচিত, এবং এই প্রতিটা রেগুলেটর নিচ থেকে এটা করতে পারে অথবা সেন্ট্রালি এটা হয়তো অর্থ মন্ত্রণালয় থেকেও এ ধরনের একটা প্রজ্ঞাপন জারি করতে পারে। কিন্তু এটা এখন খুব জরুরি হয়ে পড়েছে এই জন্য যে 5-10 বছর আগে কিন্তু এত রেগুলেটর ছিল না। এগুলো সব নতুন, গত 10 বছরের ঘটনা। আগে বাংলাদেশ ব্যাংক ছিল, এসএসসি ছিল, কিন্তু এখন কিন্তু এই যে অনেকগুলো হয়ে গেছে, এনার্জি নিয়ন্ত্রণ কমিশন হয়ে গেছে, টেলিফোন রেগুলেটরি কমিশন হয়ে গেছে, এ ধরনের হয়ে গেছে। তখন হয়তো আইন প্রণয়ন করার সময় হয়তো এই সমস্যাটা চিন্তা করা হয়নি। আমার মনে হয় বেস্ট হবে যদি অর্থ মন্ত্রণালয় থেকে এ সম্পর্কে একটা জেনারেল একটা গাইডলাইন ফর অল দ্য রেগুলেটরস দেওয়া হয়, সেটা মনে হয় সবচেয়ে ভালো হয়। স্যার, সিকিউরিটিজ রেগুলেটরও করতে পারে স্যার। বাংলাদেশ সিকিউরিটিজ কমিশনও কিন্তু দে হ্যাভ দ্য ক্যাপাসিটি এবং অথরিটি টু মেক ল। না, হ্যাঁ, তাও করতে পারে, সেটাও করতে পারে।
রাইট, আমরা আরেকটা প্রসঙ্গে একটু চলে যেতে চাই স্যার। আপনি যেটা জানেন যে আমাদের এখানকার একটা লিস্টেড কোম্পানি, সেই লিস্টেড কোম্পানির ইনভেস্টিগেশন এখন দুদক শুরু করেছে। সেটার ইনভেস্টিগেশনটা এরকম যে প্রথমে আইপিও আসলো, 100 কোটি টাকার আইপিও মাধ্যমে ওনারা ফান্ড নিলেন, এবং তার পরবর্তীতে রাইট শেয়ারের মাধ্যমে 315 কোটি টাকা নিলেন, এবং সেখানে প্লেন কেনার কথা ছিল, সেটাও এখনো আসে নাই, এবং ওনাদের কার্যক্রম টোটালি এখন স্টপড। এই সকল বিষয় দুদক কিন্তু ইনভেস্টিগেট ফাইল হাতে নিয়েছে এবং ইনভেস্টিগেশন শুরু করেছে। আমার মনে পড়ে যে ইন্ডিয়াতেও বম্বে স্টক এক্সচেঞ্জেও আমার সাথে ওনাদের এমডির কথা হচ্ছিল, তো উনিও বলছিলেন যে আমাদের অনেক ফাইল আমরা সিবিআইকে পাঠাই ফর ইনভেস্টিগেশন, এবং সেখানে দেখা যাচ্ছে যে সিবিআই কিন্তু তদন্ত করে এসএসসিকে জানায়, যে ওখানকার সেবিকে জানায় যে এই জিনিস, এবং অনেক ক্ষেত্রে উনি যেটা বললেন আমাদেরকে এমডি সাহেব, যে ওনারা অ্যাকশনও নেন সিবিআই। তো এইটা কি আমাদের এখানে শুরু হলো? এই প্রথম কেস বোধহয় দুদক ইনভেস্টিগেট করছে। আমি কি পরিপ্রেক্ষিতে বা কি ব্যাকগ্রাউন্ডে করছে আমি জানি না, তবে আমার মনে হয় এর তো কোনো ক্ষতি নাই। তো এটা তো ভালোই যে যদি দুদকের সঙ্গে ইনভলভ হয় এবং দুদক যদি সিনসিয়ারলি এবং অবজেক্টিভলি একটা ইনভেস্টিগেশন করে, সেখানে আস্থার অবস্থানটা কতটুকু আমি জানি না। তবে আরও ভালো হয় এটা এসিসির সঙ্গে একটা কোঅর্ডিনেট করে যদি এটা করতে পারে। এসএসসির কাছে ওনারা কিছু কাগজপত্র চেয়েছেন এবং এসএসসি সে কাগজগুলো পাঠিয়ে দিয়েছে। ওটা তো একটা রিপোর্ট নিলে এটা হবে না, কারণ এটা একটা সিকিউরিটিজ লর ব্যাপার আছে, এখানে একটা বাজারের ব্যাপার আছে। এটা দুদকের আরও 10টা কেসের সঙ্গে তুলনা করলে চলবে না। সুতরাং এখানে একটা রেগুলার কোঅর্ডিনেশন দুদক এবং এসএসসির মধ্যে, এটা কিন্তু অপরিহার্য। এখানে এসএসসিও এত ইনভেস্টিগেটিং হয়তো ক্যাপাসিটি নাই যে পুরো জিনিসটা ইনভেস্টিগেট করবে, সেখানে দুদক নিশ্চয়ই, দুদকের সামর্থ্য বেশি, কিন্তু দুদকে আবার যে সামর্থ্যটা নাই সেটা হচ্ছে যে 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 সিকিউরিটি ল সম্পর্কে যে জ্ঞান, কোনটা আসলে সিকিউরিটি লর অপরাধ কোনটা নয়, এটার সম্বন্ধে তাদের ধারণা আবার কম, যেটা তাদেরকে হেল্প করতে পারে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এবং আমার মনে হয় এ ধরনের ইনকোয়ারিতে দুদক এবং এসএসসি খুব অ্যাক্টিভলি কোঅপারেট করা উচিত, যাতে করে কোনো ধরনের আমাদের গ্যাপ না থাকে এবং যেমন অপরাধ করলে অপরাধী সাব্যস্ত হয়, অপরাধ না করলেও যেন আবার অপরাধী না হয়ে যায়, এটাও তো খেয়াল রাখতে হবে। অবশ্যই। একই প্রশ্ন আপনার কাছে। আমি একটু কমপ্লিমেন্ট করবো স্যারের সাথে। আসলে এটা কিন্তু ট্রুলি বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের একটা বিষয়। এটা আইপিও আসছে, তারপরে আবার রাইট শেয়ার, এটাকে আমরা রিপিট আইপিও বলতে পারি। দুবার সে ক্যাপিটাল মার্কেট থেকে ফান্ড রেজ করছে, মানে 415 কোটি টাকা। বিজনেস এন্টারপ্রাইজ আনপ্রফিটেবল হতে পারে, বিজনেস রিস্ক ফেস করতে পারে। সেক্ষেত্রে যদি বিজনেসের মানে বর্তমান যে অচল অবস্থাটা আছে বা এটা ইনসলভেন্সি কন্ডিশনে চলে গেছে, এটা যদি আসে ইটস ফাইন, এখানে কিন্তু বিনিয়োগকারী তারা তাদের লস নেবে। কিন্তু যদি এমন হয় বিষয়টা যে এই আইপিও এবং আরপিও মাধ্যমে যে আদায়কৃত অর্থ যেটা, সেটা যদি এক্সপ্রোপ্রিয়েশন হয়ে থাকে থ্রু ডিফারেন্ট মিনস, এবং সেটা যদি প্রপার লেজিটিমেট ইউজ যদি না হয়ে থাকে, এইটা তদন্ত শুধু দুদক কেন করবে? স্টক এক্সচেঞ্জেরও কিন্তু এখন দায়িত্ব আছে, কারণ এই কোম্পানি লিস্টেড। স্টক এক্সচেঞ্জ কিন্তু তাকে এই কোশ্চেন করতে পারে। আপনি দেখবেন যে প্রসপেক্টাসে কিন্তু তার কমিটমেন্ট থাকে, ফার্ম কমিটমেন্ট থাকে, মানে ফর হোয়াট পারপাস দে উইল ইউজ দিস ফান্ড। তো এখন এই ফান্ড ব্যবহৃত হয়েছে কিনা, এবং যে অ্যাসেটগুলো অ্যাকুইজিশনের জন্য ফান্ডের আর্মার্ক করা ছিল সেগুলো কিভাবে হয়েছে, ইট ইজ এ টেকনিক্যাল অ্যানালিসিস। এখানে কিন্তু শুধু মানে আমার মনে হয় দুদকের সে সক্ষমতা আছে, স্টক এক্সচেঞ্জের সে সক্ষমতা থাকার কথা। স্টক এক্সচেঞ্জের কর্পোরেট গভর্নেন্স আমি একেবারে একমত হোয়াট ইউ আর সেইং। এখানে এটা বেসিক্যালি এসএসসির একটা দায়িত্বের মধ্যে পড়ে যেহেতু মেক ইনকোয়ারি, কিন্তু এসএসসি যেহেতু ওই ধরনের বড় সক্ষমতা নাই, যেটা অ্যাক্সেস টু ইনফরমেশন বা ক্যাপাসিটি ফর ইনভেস্টিগেশন যেটা দুদকের আছে, সুতরাং দুদক আর তারা মিলে যদি একটা কোঅর্ডিনেট করে একটা ইনকোয়ারি করে, একটা জয়েন্ট ইনকোয়ারির মতো বা সেটা আমার মনে হয় সেটা হতে অনেক ফলপ্রসূ হবে।
আমাদের ইউনাইটেড এয়ারওয়েজের যে ইনভেস্টিগেশন দুদক করছে সেখানে আপনি শেষ যে আমি বলছিলাম যে এই দায়িত্বটা প্রাইমারিলি স্টক এক্সচেঞ্জের ছিল। স্টক এক্সচেঞ্জ এখন না, সেটা কিন্তু যখন আইপিওতে তারা আসে সেই সময় থেকেই কিন্তু একটা মনিটরিং থাকার, কন্টিনিউয়াস মনিটরিং থাকার দরকার। এক্সচেঞ্জ এবং শুধু এসএসসি, আমি এক্সচেঞ্জের কথাই বলছি স্যার, প্রথমেই এক্সচেঞ্জ। এবং যে এক্সচেঞ্জ যদি আইডেন্টিফাই করে যে দেয়ার আর ল্যাপসেস, যে ওরা তাদের কমিটেড যে পারপাসগুলো ছিল সেই পারপাজে ফান্ডের সদ্ব্যবহার না করে যদি কোনো মানে আনঅ্যাপ্রুভড অথবা ইললেজিটিমেট অথবা আনলফুল পারপাজে ফান্ডে ডাইভার্সন করে থাকে বা ফান্ডে ব্যবহার করে থাকে, তাহলে এক্সচেঞ্জ শুড আইডেন্টিফাই দিস ল্যাপসেস এবং দে শুড ইমিডিয়েটলি কমিউনিকেট দিস থিং টু দি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। তো সেই আইডেন্টিফিকেশন হয়নি এবং সেই কমিউনিকেশনটা হয় নাই। এটা শুধু ইউনাইটেড এয়ার না, গত 5 বছরে যত আইপিও আসছে এর মোর দ্যান 75% কেজেই কিন্তু আমরা আইপিওর মানি ইউটিলাইজেশনের কিন্তু মানে কমপ্লায়েন্স পাই নাই, অবজারভেন্সটা আমরা পাই না। আমরা প্রায়শই দেখি যে লেজিটিমেট যে পার্সেন্টেজটা থাকে ফর রিস্ট্রাকচারিং ক্যাপিটাল স্ট্রাকচার, মানে রিডিফাইনিং ক্যাপিটাল স্ট্রাকচার, এর বাইরেও কিন্তু তারা অনেক বেশি এই ক্যাপিটাল স্ট্রাকচার রিডিজাইন করার জন্য তাদের আইপিও মানি ব্যবহার করে। তারা শুধু এটা করে না, তারা ইভেন মেনি মানে অপারেটিং এক্সপেন্স ইনকার করার জন্য তারা আইপিও মানি ব্যবহার করে। এর মানি হলো যে ওই কোম্পানিটা কিন্তু অপারেশনালি সাস্টেনেবল না। আইপিওতে আসছে, টাকা তুলছে, বাট স্টিল কোম্পানি ইটসেলফ ইজ নট সাস্টেনেবল। তাহলে প্রশ্ন কিন্তু আরও মৌলিক প্রশ্ন জাগে যে এই কোম্পানি আসলো কীভাবে। তাহলে যে অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টস যেটা তারা সাবমিট করলো, স্টক এক্সচেঞ্জের লিস্টিং ডিপার্টমেন্ট যখন এটাকে রিভিউ করলো, বাংলাদেশ সিকিউরিটি কমিশন যখন আলটিমেটলি একটা অফার প্রাইস অনুমোদন দিল, সেই প্রত্যেকটা স্টেপেই কিন্তু এখন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে যে কোম্পানিগুলো সাস্টেন করতে পারছে না কেন। তারা একটা প্রমিজিং কোম্পানি, একটা নতুন কোম্পানি এবং বিনিয়োগকারীরা কিন্তু আপনি জানেন যারা লার্জ নাম্বার অফ মিলিয়নস অফ ইনভেস্টার, তারা কিন্তু সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করতে চায় না। তারা মনে করে আমরা নতুন কোম্পানিতে বিনিয়োগ করবো যেটা সেফার হবে, কারণ এরা অনেকেই পেনশনার্স অথবা হার্ড অ্যান্ড সেভিংস তারা এখানে ইনভেস্ট করতে চায়। তারা দে ওয়ান্ট টু এন্ড আপ মানে আর্নিং এ কাইন্ড অফ ফিক্সড রিটার্ন। তো আমরা কিন্তু সেই প্রাইমারি মার্কেটেও বিনিয়োগকারীদের এই স্বার্থ সংরক্ষণ করতে পারছি না। ইট ইজ এ পিওর রেগুলেটরি প্রবলেম। আমরা যদি স্টক এক্সচেঞ্জকে এখানে সক্ষমতা দিতে পারি, আমরা যদি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে যদি এখানে মানে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করাইতে পারতাম, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো এখন আসতো না, এই প্রবলেমসগুলো হয়তো থাকতো না। একটা ফোন নিয়ে আবার আপনার কাছে ফিরে আসছি স্যার। দর্শক কে বলছেন, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। চট্টগ্রাম থেকে রিয়াদ বলছি। জি ভাই যে বলেন। আমার দুইটা প্রশ্ন প্রিয় অতিথি শ্রদ্ধেয় মিজান স্যারের কাছে। জি যে এখানে আচ্ছা, এই যে আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে ডিসক্লোজার বেসিসে আইপিও গুলা অনুমোদন দেয়, এগুলা নিয়ে এত বিতর্ক অভিযোগ, এগুলা অবসান করার জন্য ইস্যু ম্যানেজার এবং ইস্যুয়ার কোম্পানিগুলোর জন্য বাইব্যাক আইন এবং ইস্যু ম্যানেজার গুলাকে দায়বদ্ধ করার মাধ্যমে এগুলার অভিযোগ গুলা অবসান করা সম্ভব নাকি? এটা হচ্ছে এক। আরেকটা 2 নম্বর প্রশ্ন হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট যে করা হলো, এখন থেকে অডিটররা সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে, কিন্তু এই কালোর বিরুদ্ধে তো আলটিমেটলি ব্যবস্থা নিতে হবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে। কিন্তু অতীতে অনেক অডিটররা কোম্পানির তার অ্যাডভান্স অডিট রিপোর্ট দিয়েছে, এগুলো তো আমরা দেখলাম না একটা কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে। ওকে, ধন্যবাদ। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। এই প্রশ্নের উত্তর যেহেতু সরাসরি জানাব মিজানকে করেছেন, উনি উত্তর দেবেন। তবে একটা কথা আমি জাস্ট বলে আমি জানাব মিজানকে দিচ্ছি, সেটা হলো যে দেখেন এই সমস্যাগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে ঠিক হচ্ছে। আপনি যদি খেয়াল করেন দেখবেন আইপিওর ম্যাটারটা যেটা ডিসক্লোজার বেস দেওয়া হয়েছিল, এটা 1998 সালে এডিবির একটা লোন এসেছিল, ওই লোনের একটা শর্ত হিসাবে ডিসক্লোজার বেস করা হয়েছিল। শর্তটা সেই লোনটাও শেষ, শর্তও শেষ, এখনও ওই ডিসক্লোজার বেসটি আমরা আছি। সেইটা বিশ্বের ভালো একটা, বিশ্বের সকল জায়গায় হচ্ছে সেই জিনিসটা। যে সমস্যাটা হচ্ছে সেটা হলো যে আমাদেরকে অ্যাকচুয়ালি বুঝতে হবে একটা জিনিস, বিনিয়োগকারীদেরকে, আমাদেরকে, যে আমরা কোন হোমওয়ার্ক করি না। এই হোমওয়ার্ক যতদিন আমরা না করি, একটা শেয়ার কেনার আগে দিয়ে যে এই শেয়ারটা এত দামে কেনাটা জাস্টিফাইড কিনা, সেই জিনিসটা কিন্তু আমাদের উপরে বর্তায়, যেটা আমরা সবসময় বলি, বারবার বলি, আমার টাকা আমাকে কিন্তু হোমওয়ার্ক করে বিনিয়োগ করতে হবে। 2 নাম্বার হলো, এখন আপনি লক্ষ্য করেন যে এসইসি কিন্তু ডিএসসির উপরে দিয়েছে যে প্রত্যেকটা প্রসপেক্টাস যেটা আসবে প্রাথমিকভাবে ডিএসসি সেটার সব কিছু দেখবে, দেখে
তারপরে ওই রিপোর্টটা এসইসিকে দিবে। উইদাউট ডিএসসি রিপোর্ট এসইসি উইল নট অ্যাপ্রুভ, মানে এসইসিকে উনি অ্যাপ্লিকেশনটাই করতে পারবেন না আনটিল অ্যান্ড আনলেস ডিএসসি সেটাকে অ্যাপ্রুভাল না দেয়। সো পরীক্ষা নিরীক্ষা করার প্রাথমিক দায়িত্ব কিন্তু এখন এসইসি ডিএসসির উপরে দিয়ে দিয়েছে। দিস ইজ এ চেঞ্জ, যেটা লিস্টিং রেগুলেশনে চেঞ্জ হয়েছে। সো কাজেই এখন কিন্তু এটা ডাবল চেক আমরা বলি যে প্রায় হয়ে যাবে, সেই জিনিসটার অপেক্ষায় আমরা আছি। আপনারাও একটু অপেক্ষা করেন। এই জিনিসগুলো কিন্তু আমি যেটা শুরুতে বললাম, এগুলো সব ইমপ্রুভ করছে, ডেভেলপ করছে। আমি জানাব মিজান, আপনার কাছে প্রশ্নটা ছিল, আপনি উত্তরটা। জি, দর্শক উনি দুটো মৌলিক প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটার উত্তর আপনি সাবস্টেন্সিয়ালি দিয়ে ফেলেছেন। একটু আমি যোগ করতে চাই, সেটা হলো যে পৃথিবীর ডেভেলপড স্টক এক্সচেঞ্জগুলোতে আপনার রিপারচেজ বলি আমরা, স্টক রিপারচেজ স্কিম আছে, এবং এই স্টক রিপারচেজ অপশন মানে স্কিম থাকলে এটাকে মার্কেট স্টেবিলাইজিং মনে করা হয়। যখন মার্কেট যদি ডাউন সুইংয়ে থাকে তখন কোম্পানি ইটসেলফ ক্যান বাই ব্যাক ইটস শেয়ার অ্যান্ড প্রোভাইড লিকুইডিটি টু দি মার্কেট। এবং এটা আমেরিকাতে ইট হ্যাজ প্রুভড ভেরি ক্রেডিবল অ্যান্ড সাকসেসফুল। ইউরোপিয়ান ইন ডিফারেন্ট স্টক এক্সচেঞ্জ এটা আছে, টোকিও স্টক এক্সচেঞ্জ এটা আছে। আর ওনার সেকেন্ড প্রশ্ন যেটা, এটা খুব মানে আমি বলবো যে ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন। এবং বাংলাদেশ গভর্নমেন্ট 2015 সালে আফটার লং 12 ইয়ার্স অফ র্যাংলিং তারা কিন্তু ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অ্যাক্ট প্রণয়ন করেছেন। এবং আমি বলবো যে অ্যাজ অ্যান অ্যাক্ট মানে ইট ইজ এক্সেলেন্ট। এখানে there is a council to be led by one full-time chairman, and there are 4 departments to be headed by 4 executive directors full-time again. এবং আমি বিশ্বাস করি তাদের যে কোয়ালিফিকেশনস ডিফাইন করা আছে, সেখানে টেকনিক্যাল এক্সপার্টাইজের কথা বলা আছে, এবং একটা সিলেকশন কমিটি কাজ করতেছে। ওনারা যদি যোগ্য লোকদেরকে দিয়ে এই ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল সংগঠিত করতে পারে, তাহলে বাংলাদেশের আমাদের অডিট এনভায়রনমেন্টে, অডিট মার্কেটে তারা তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনতে পারবে। আজকের যে প্রশ্নগুলো আসছে, ডিসক্লোজার বেসড ভ্যালুয়েশন পৃথিবীর সব জায়গায় হয়। অ্যাকাউন্টিং ইনফরমেশনের বাইরে এর থেকে ভালো ইনফরমেশন কিন্তু আপনার কাছে কোথাও নেই। এর বাইরে যেগুলো সেগুলো রিউমার্স, দোজ আর ওয়ার্ডস ইনফরমেশন। Financial statements is the principal basis for communication from the management to the investors. এবং সেই স্টেটমেন্টগুলোকে আরও রিলায়েবল করার জন্য, আরও রিলেভেন্ট করার জন্য মানে ভলান্টারি রেগুলেশন কাজ করে না পৃথিবীতে। আইসিএবি বহুদিন দাবি করেছিল যে দে আর দি রেগুলেটরি বডি, আমরা কখনো এগ্রি করি নাই, এবং গভর্নমেন্ট সেখান থেকে দূরে সরে আসছে। ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এটা দ্রুত আসুক, এটাও আমি আশা করি। এবং তারা এই যে ভ্যাকুয়ামটা আছে, দে উইল ভেরি সাবস্ট্যান্সিয়ালি সিগনিফিক্যান্টলি ফিল আপ দিস গ্যাপ। সেই গ্যাপটা ফিল আপ করবে। স্যার, আপনার কাছে একই জিনিস আমি নিয়ে আসব যে এই কাউন্সিলটা কেন হচ্ছে না? অ্যাক্ট পাস হয়ে গেছে। আমি তার আগে একটা ফোন নিয়ে নিই স্যার, ইফ ইউ অ্যালাউ মি প্লিজ। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ কামাল হোসেন বলছিলাম। আমি একজন সরকারি কোম্পানিতে চাকরি করি। আমার কোশ্চেনটা স্যার আপনাদের তিনজনের কাছে, সেটা হলো আমি একটা প্রতিষ্ঠান সম্পর্কে নাম বলতে চাচ্ছি না। এটা 2012 সালে ফেড আপ ক্যাপিটাল নিয়ে, মানে 5 লক্ষ টাকা ফেড আপ ক্যাপিটাল নিয়ে বাজারে এটা আরজিএসসির মেম্বার হয়েছে। 3 বছরের মাথায় এটা শেয়ার ট্রান্সফার করছে 30 কোটি টাকায়। এখন আমি যতটুকু জানতে পারছি যে আমি এটা কাগজপত্র দেখছি যে এটাতে এটার উত্তর কিভাবে দেব? শেয়ার ট্রান্সফারের অনুমোদন আছে, এবং ওভাবে তারা ওদের ট্যাক্সের ফাইল করে ট্যাক্স দিয়ে আসছে। যতটুকু জানতে পারছি আমি ভিতরে, যে এটা বাজারে আইপিওতে আসার জন্য শেয়ার প্রিমিয়ামটা এত টাকা বাড়াইছে আর কি, যে 5 লক্ষ টাকা থেকে 30 কোটি টাকা করছে। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভূমিকা কি? এই যে অডিট রিপোর্ট, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। যতটুক বুঝতে পেরেছি তার কিছুটা হলেও যদি আমরা উত্তর দিতে পারি। আরেকটা ফোন আছে, আমি সেই ফোনটা নিয়ে আপনার কাছে আসছি। জি দর্শক, বলেন, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওই যে শেয়ার মার্কেটে যে পরিচালকদের 2% শেয়ার ধরার কথা ছিল, তারা কি আসলে সেটা ধরে রাখছে, অথবা আমরা জানতাম যে সাধারণ বিনিয়োগকারীর মধ্যে যদি কেউ 5% শেয়ার ধরে তাদের একটা পরিচালকের দেওয়ার কথা ছিল, সেটা কি আসলে হয়েছে কিনা, বা সেটা কি বাস্তবায়ন হবে,
এটা সম্বন্ধে আমাকে একটু বলবেন। জি ধন্যবাদ। সেটা আছে 2% হোল্ড করতে হবে প্রত্যেক ডাইরেক্টরের, এবং নতুন যদি পাবলিকলি সেটা হয় তাহলে ওনারাও এলিজেবল হবেন যদি 5% শেয়ার থাকে ওনাদের। এটা আমরা বলেছিলাম যে এইটার পরিমাণ একটু কমায় দিতে পার্সেন্টেজ, কিন্তু সেটা এখনো হয় নাই, বাট এই আইনটা আছে। জি স্যার আপনি একটু যদি বলেন। আমার মনে হয় ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর উপরে কাউন্সিল যেটা কেন হচ্ছে না, তার মানে একটু আমি আগে থেকে আসি। জি প্লিজ। যে এতক্ষণ যে আলোচনাগুলো হলো যে আইপিও বা অনেক কিছুই, এখানে আমরা যত কিছুই করছি এসএসসি, বেসিক ডকুমেন্ট কিন্তু অডিট রিপোর্ট, সেখান থেকে শুরু। অডিট রিপোর্টের উপরে এসএসসি কাজ করছে, ইস্যু ম্যানেজার কাজ করছে, ইস্যু কোম্পানি কাজ করছে, আন্ডাররাইটাররা কাজ করছে, এবং এটার উপরে প্রিমিয়াম যা কিছু দেওয়ার পরে ডিসক্লোজার উপরে কাজ করছে। ইভেন বুক বিল্ডিংয়ে এটাকে ইউজ করা হচ্ছে। ইভেন আরও যদি বলতে হয় যে আমাদের যে ক্রেডিট রেটিং হচ্ছে সেটাও এই ডকুমেন্টের উপরে হচ্ছে। সুতরাং এই বেসিক ডকুমেন্ট, দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্ট, অডিটেড অ্যাকাউন্টস, এইগুলো যেন ক্রেডিবল হয়, এটাই কিন্তু সবচাইতে বড় প্রশ্ন। এবং এখানে আইসিএবির ভূমিকা খুব জোরালো ভূমিকা আমরা দেখি নাই, এবং এদের পৃথিবীর অন্যান্য দেশের মতো আস্তে আস্তে আমরা এখান থেকে সেলফ রেগুলেশন থেকে এক্সটার্নাল রেগুলেশন দিকে এগিয়ে গেছে, এবং এর জন্য আইনও পাস হয়েছে। সো গুড, এটা ভালো ভালো কথা, এটা ভালো। কিন্তু তারপরের সময় আমরা দেখছি দীর্ঘদিন ধরে, প্রায় কতদিন হয়েছে, 8-9 মাস হয়ে গেছে না স্যার? জি। আইন হলেও এ পর্যন্ত যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠনের কতদূর অগ্রসর হয়েছে বা আদৌ হয়েছে কিনা এটা আমরা কিন্তু জানি না। হয়তো হয়েছে ভিতরে, আমরা জানি না এখনও। কাউন্সিলটা সম্পর্কে আমার আইন সম্বন্ধে এমন কিছু বক্তব্য নাই, মোটামুটি হয়তো ভালো আইনই হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কাউন্সিলে এই যে বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ, বেশিরভাগ কত 12 মেম্বার কাউন্সিল না, More than that, I think so. Something like this, a representative finance, representative from industries, SSC representative, বাংলাদেশ ব্যাংকের representative, এই যে লোকগুলো আসবেন, এরাই বোধহয় মেজরিটি ফর্ম করে ফেলবে মনে হয়, বা কাছাকাছি। তো এনাদের ভূমিকা কি হবে এই সম্বন্ধে আমার খুব বেশি উদ্বেগ আছে। কারণ নর্মালি এই সমস্ত সরকারি কর্মকর্তারা এত এটা সম্পর্কে, যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের যে ডেলিকেসি, যে বিভিন্ন ইস্যুগুলো, এগুলো হাইলি টেকনিক্যাল, এটা সম্বন্ধে তাদের খুব একটা জ্ঞান থাকবে এটা ধারণা করা যায় না। সুতরাং ওদের ডমিনেশন কমিয়ে আমার ব্যক্তিগত মত হচ্ছে এই কাউন্সিলটা আরও প্রফেশনাল করা উচিত, আরও বেশি প্রফেশনাল লোকজনকে নিয়ে আসা উচিত, যারা এটা সম্বন্ধে বোঝে, এটা সম্বন্ধে পলিসি প্রণয়ন করতে পারে। এবং সেটা যদি প্রয়োজন হয় তাহলে সরকার যদি মনে করেন এখানে কিছু অ্যামেন্ডমেন্টও নিয়ে আসতে পারে, নিয়ে এসে কাউন্সিলটা, আই এম ভেরি ওয়ারিড যে এটা যেন একটা ব্যুরোক্রেটিক অর্গানাইজেশনে পরিণত না হয়, এটা যেন একটা প্রফেশনাল বডিতে পরিণত হয়। অ্যাবসলিউটলি, এটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু বর্তমান কাউন্সিলের যে ফরমেশন, এটা নিয়ে আমি একটু অতটা নিশ্চিত না। এখানে হয়তো কিছু করার একটা সুযোগ আছে, কিন্তু যেটাই করুক না কেন এটা দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। আমি এটা কিন্তু বলছি না যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল করলে ওভারনাইট একেবারে অডিট কোয়ালিটি ভালো হয়ে যাবে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা একটা সুফল নিশ্চয়ই আসবে বলে আমরা আশা করি। সুতরাং এটা যত তাড়াতাড়ি শুরু করা যায়, এই ইস্যুটা খুবই আর্জেন্ট, শুধুমাত্র ক্যাপিটাল মার্কেটের জন্য না, এটা বাংলাদেশ ব্যাংকের জন্য, ব্যাংকিং সেক্টরের জন্য, জাতীয় রাজস্ব বোর্ডের জন্য, এন্টার ফাইন্যান্সিয়াল সেক্টরের জন্য ক্রেডিবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিন্তু আমরা দেখেছি এ পর্যন্ত কোনো সরকারই এটাকে ঠিক ওই গুরুত্ব দিয়ে আমার মনে হয় বিবেচনায় আনে নাই। এই গুরুত্বটা বোধহয় এখন পাওয়া উচিত, এবং আইন পাস হয়ে গেছে। এখানে আইনের যদি কোনো প্রয়োজন সরকার মনে করে সেটা দ্রুত করে ফেলতে পারে, আর যদি মনে করে যে কোনো পরিবর্তন প্রয়োজন নাই তাহলে ইমিডিয়েটলি একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল যোগ্য ব্যক্তিদেরকে দিয়ে, নিরপেক্ষ প্রফেশনাল লোকজনকে দিয়ে এটা গঠন করা আশু প্রয়োজন। থ্যাংক ইউ। That's very important. কাউন্সিলটা বোধহয় করার জন্য কাউকে দায়িত্ব বোধহয় দেয়া হয়েছে, একটা সার্চ কমিটি করা হয়েছে। আমি একটু স্যারের বক্তব্যটা রেস্ট ধরে আপনার পয়েন্ট আসছি। স্যার আপনার কনসার্নটাকে একটু আমি অ্যাড্রেস করতে চাই। কাউন্সিলের যে চেয়ারপারসন যিনি হবেন উনি কিন্তু ফুল টাইম, এবং উনি কিন্তু এক্সিকিউটিভ সিইও হবেন আসলে। আর মেম্বাররা সবাই আসলে মানে রিপ্রেজেন্টিং ডিফারেন্ট। আচ্ছা, ওনার কোয়ালিফিকেশন ডিফাইন করা আছে কি চেয়ারম্যানের? কোয়াইট জেনারিক। সেখানে আমার আপত্তি, এটা একটা গ্রে এরিয়া হয়ে গেছে, যে এখানে গভর্নমেন্ট ক্যান সিলেক্ট ভেরি জেনারেল ডেসক্রিপশন অফ দি কোয়ালিফিকেশন।
আর আসলে আমি 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 পলিসি মেকারদের সাথে কথা বলিনি, বাট আমি একটা পরে যে মোটিভেশনটা পেয়েছি যে গভর্নমেন্ট চেয়েছে যে মূল কাজগুলো ইডিরা করবে, এক্সিকিউটিভ ডিরেক্টররা। দিস উইল বি 4 ডিপার্টমেন্টস, ভেরি পাওয়ারফুল 4 ডিপার্টমেন্টস, এবং তারাও মানে দে উইল বি হায়ার্ড বাই দি সেম সার্চ কমিটি। চেয়ারম্যানকেও যারা হায়ার করবেন, ইডিদেরকেও ওনারাই হায়ার করবেন। এখানে অর্থ সচিব আছেন, বোধহয় ব্যাংকিং সচিব আছেন, এবং সিএনডিজি উনি হলেন এটার মানে চেয়ারপারসন অফ দিস সার্চ কমিটি। তো আমি যতটুকু শুনেছি যে সার্চ কমিটি হ্যাজ অলরেডি বিন ফর্মড এবং ওনারা ফাংশনিং, দে আর ওয়ার্কিং, কিন্তু প্রোগ্রেস কোথায় আছে সেটাও তো অনেক দিন হয়ে গেছে। সেটা লেটেস্ট ডেভেলপমেন্ট আমার কাছে নেই। আমার যে অভিজ্ঞতা, জি। এতে আমলাতান্ত্রিক অভিজ্ঞতা, তাতে এ ধরনের অর্গানাইজেশন, হ্যাঁ, 4টা খুব স্ট্রং ডিভিশন হেড করলাম আমি, কিন্তু আলটিমেটলি আমাদের প্রতিটি অর্গানাইজেশনে ইউ উইল সি ইট ইজ দ্য চেয়ারম্যান হু ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন, রাইট। এবং আমাদের ওই যে একটা যে কালেকটিভ লিডারশিপ, এই কনসেপ্টটা খুব একটা ডেভেলপ করে নাই। ইউ লুক অ্যাট এনি অর্গানাইজেশন অর এনি ইনস্টিটিউশন অর রেগুলেটরি বডি, চেয়ারম্যান ভার্চুয়ালি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন। সেখানে যদি যোগ্য লোক না আসে, সেখানে যদি অ্যাবসলিউটলি প্রফেশনাল একজন লোক না আসে, তাহলে কিন্তু আমি যে কনসার্নটা আছে সেই কনসার্নটা আমার থেকেই যাবে। জি স্যার। রাইট, আমরা একটু চলে যাচ্ছি। একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে উনি জানেন যে 5 লাখ টাকার একটা কোম্পানি, সেটা আরজিএসসিতে গিয়ে জয়েন্ট স্টক রেজিস্ট্রারে গিয়ে সেটাকে 30 কোটি টাকা করা হয়েছে, এবং উনি নাকি শুনছেন যে এই কোম্পানিটাও পাবলিক আইপিওতে আসবে। তো এই জিনিসটা আপনারা কিভাবে উত্তরটা দিবেন? আমি জানি না এই জিনিসটা হতে পারে, বিকজ একটা রিভ্যালুয়েশনের প্রসেস আছে। যদি আইপিওতে আসে একটা পারমিশন দেয়া হয় যে রিভ্যালুয়েশন করা, বিকজ একটা বুকসে ফ্যামিলি ওন্ড কোম্পানি থাকে, অনেক পুরান পেড আপ ছোট থাকে, সেটাকে রিভ্যালু করার একটা সুযোগ রেগুলেটরস দিয়ে থাকেন। সেটা একটা হতে পারে। আর এছাড়া আমি আর কোনো উত্তর জানি না, আপনারা যদি সেটা স্যার ভালো বলতে পারবেন। আমি একটু জাস্ট যেহেতু আমি বিষয়টা জানি, পেড আপ ক্যাপিটাল বাড়াতেই পারে, এবং ইভেন আনলিস্টেড কোম্পানি যদি পেড আপ ক্যাপিটাল বাড়াতে চায় বা তাদের ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ করতে চায়, সেটা কিন্তু অনুমোদন আরজিএসসি দেয় না, এটা বাংলাদেশ সিকিউরিটি কমিশন দেয়, 10 কোটি টাকার বেশি ইভেন ফর আনলিস্টেড কোম্পানি। তো এটা হলো মানে রেগুলেটরি অ্যাসপেক্ট, এবং যদি লিস্টেড হতে চায় বাধা নাই। এখানে ইট ইজ কমপ্লিট লফুল আমার কাছে মনে হয়। এখন লিস্টেড কিভাবে হবে, কি অফার প্রাইসে হবে, দ্যাট ইজ আপ টু দি স্টক এক্সচেঞ্জ এবং বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন। এখানে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার মানে এখনও আমি কোনো, কিন্তু মিজান ভাই, ঢাকায় স্টক এক্সচেঞ্জ কিংবা এসইসি কি সে প্রাইস ফিক্সেশন করে? প্রাইস ফিক্সেশন প্রাইস তো উনারা অফার করে যে এই প্রাইস, এবং সেইটা ক্যালকুলেট করে হয়তো উনারা দেখেন যে এটা জাস্টিফাইড কিনা, দ্যাট ইজ অল। আমার মনে হয় এসইসি ডাজন্ট ফিক্স দ্য প্রাইস। আমি একটু এই পয়েন্টটাতে আসি। এসএসসির কর্তা ব্যক্তিরা বা স্টক এক্সচেঞ্জের কর্তা ব্যক্তিরা প্রায়শই কথাটা বলেন যে আমরা প্রাইস ফিক্স করি না। দে আর রাইট, তারা প্রাইস ফিক্স করে না, কিন্তু তারা রেগুলেটরি অথরিটি, ম্যানেজমেন্ট অথবা কোম্পানির স্পন্সররা তারা একটা প্রাইস চাবে তাদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের জন্য। সেই প্রাইসটা জাস্টিফাইবল কিনা, সেই প্রাইসটা ফান্ডামেন্টালি ভ্যালিড কিনা, সেটা দেখে, সেটা রেগুলেটররা দেখে, ভ্যালিডেট দিস থিং। দ্যাটস রাইট। আমি আরেকটু অ্যাড করব। জি প্লিজ। সেটা হলো যে হ্যাঁ, থিওরিটিক্যালি যে প্রাইসটা চাইবে সেটা এসইসি বলবে যে হ্যাঁ অ্যাকসেপ্টেবল, কনসেন্ট দেবে অথবা কনসেন্ট দেবে না, স্যার, দ্যাটস রাইট। কিন্তু আমাদের দেশে অনেক ক্ষেত্রেই আগে থেকেই একটা এক্সচেঞ্জ বা এসইসির সঙ্গে একটা বোঝাপড়া, আমি এটা খারাপ সেন্সও বলছি না, তাদের সঙ্গে আলোচনা করার মাধ্যমে যে কী ধরনের হতে পারে, কোনটা অ্যাকসেপ্টেবল তাদের কাছে হবে না, এটা কিন্তু অনেক ক্ষেত্রে এই ধরনের একটা আলোচনা, ইনফর্মাল আলোচনা হয়ে থাকে। সেটা হওয়া খারাপ বা ভালো এটা বলছি না, কিন্তু এটা হয়ে থাকে। সুতরাং একেবারেই যে এদের ভূমিকা নাই এটা আমি বলবো না। না, বা সেটা আমি মনে করি যেটা যে ডিএসসি হোক কিংবা এসএসসি হোক, আমি যেটা ডিএসসিতেও দেখেছি সেটা হলো যে বুকস অফ অ্যাকাউন্টস কিন্তু থরলি সেটাকে দে গো থ্রু, এবং প্রফেশনাল অ্যাকাউন্টেন্টসরাই সেটা কাজটা করেন, এবং সেইটা দেখার পরে দেন দে সাজেস্ট যে এইটার এত প্রাইস হতে পারে না, অ্যান্ড দ্যাট ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য বুকস অর প্রসপেক্টাস দে হ্যাভ সাপ্লাইড
যে সেই মেটেরিয়ালের আমি উপরে, এখানে- এবং এসইসিও কিন্তু একই কাজ করে। হয়তোবা যারা ইস্যু ম্যানেজার আছেন উনারা হয়তো জানার চেষ্টা করেন যে স্যারেরা কি এই দামে দেবে কি, সেটা ভিন্ন প্রসঙ্গ, Absolutely. সেটা ভিন্ন প্রসঙ্গ। ত্রুটিটা যেখানে হয়, যেখানে ম্যাল প্র্যাকটিসটা হচ্ছে এবং যেখানে যেটা ঠেকানোর দায়িত্ব এসএসসির অথবা স্টক এক্সচেঞ্জের, আমি সেটা আপনাকে খুব সুস্পষ্টভাবে নির্ধারিত করি। আমাদের একদম 1 মিনিট আমি সময় এক আছে, মিনিটে আমি বলছি। স্যারকে 30 সেকেন্ড দেব, আপনাকে 30 সেকেন্ড। আচ্ছা, মানে যে অফার প্রাইসটা নির্ধারণ করা হয়, যে ইপিএসটাকে ভিত্তি ধরা হয়, সেই তথ্যগুলো কিন্তু অনেক সময় ওভারস্টেটেড হয়। আপনি দেখবেন আইপিওতে আসার আগেই কিন্তু এই কাজগুলো করা হয়। আর একটা ভুল যেটা হয়, এখনও কিন্তু মডার্ন ভ্যালুয়েশন টেকনিক্স আমাদের বাংলাদেশ এক্সচেঞ্জ কমিশন অ্যাপ্লাই করে না। এখানে এনএভির মাল্টিপল নেওয়া হয়, ইপিএসের মাল্টিপল না হয়। এগুলো কিন্তু ক্রুড এবং আউটডেটেড মেথোডোলজি। উই শুড মুভ অ্যাওয়ে ফ্রম দিস ট্র্যাডিশনাল ক্রুড মেথডস টু মোর মডার্ন টেকনিক্স, যেখানে একটা কোম্পানির ফান্ডামেন্টালটা ফুটে উঠবে। থ্যাংক ইউ স্যার, 30 সেকেন্ড। আমি আগে যেটা প্রথমে যে বলেছি যে ইপিএস বা হোয়াট এভার এটা যেটা ঠিক হয়, এটা ফান্ডামেন্টালি ওই অডিট রিপোর্ট থেকে আসছে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং থেকে আসছে, ওখান থেকে আসছে। ওইখান থেকে আমাদেরকে শুরু করতে হবে। এবং যে ফাইনাল যেগুলো ক্রুড মেথড থেকে আরও যদি রিফাইন করতে হয়, সেটাই নতুন যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলটা আসবে, এদের অনেক টেকনিক্যাল কমিটি থাকবে, টেকনিক্যাল বোর্ড থাকবে, দে উইল লুক ইনটু দ্য ম্যাটার। কিন্তু গোড়াটাই যদি দেরি হয়ে যায়, এই জন্য এটা খুব আর্জেন্ট, যেটা তাড়াতাড়ি এফআরসি গঠন করা হোক, এবং এটা সময়ের দাবি হয়ে গেছে এখন। সময়ের দাবি, কাউন্সিল গঠন করা, কাজ চলছে, আমরা জানি কাজ চলছে, কিন্তু এই কাজটা যত তাড়াতাড়ি হয়, যত ত্বরান্বিত করা যায় তত মঙ্গল পুঁজি বাজার তথা টোটাল অর্থনীতি এবং টোটাল ফাইন্যান্সিয়াল সেক্টরের জন্য ভালো। আমরা সেই আশা ব্যক্ত করে যে খুব শিগগিরই কাউন্সিলটা গঠিত হবে। আজকের মতো এখানেই শেষ করছি দর্শক মণ্ডলী। আগামী কালকে এই সময় আবার দেখা হবে আপনাদের সাথে একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত এনটিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।